অ্যান্সারগুলো বলছি। 1 সি, 2 বি, 3 এ, 4 সি, 5 সি, 6 সি, 7 সি, 8 বি, 9 ডি, 10 সি, 11 এ, 12 এ, 13 এ, 14 সি, 15 বি, 16 ডি, 17 ডি, 18 সি, 19 সি, 20 এ। আচ্ছা, 20 পর্যন্ত বলো, কার কোনো জায়গা আটকেছে কিনা, কোনো কোশ্চেনের উত্তর বলে দিতে হবে। সাতেরটা কি হলো? সাতেরটা হচ্ছে, আচ্ছা এই জায়গাগুলো একটু বলে দিই, এটা তোমাদের এগুলো একটু বলে দিন, নাহলে পারবে না। সেটা হচ্ছে যে প্রথমে আসি সমান ভেক্টর, যেটা সেটা তো বলেইছি আমি। সমান ভেক্টর কাকে বলবো না, দুটো ভেক্টর, ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাদের মান দুটো যদি সমান হয় এবং দিকও যদি সমান হয়, তাদের মান এবং দিক উভয় যদি সমান হয়, তখন তাকে বলা হবে কি করো না, না সমান। মিউট করো, স্যারের কথাটা ইকো আসছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার স্যার ঠিক আছে। স্পিকারটা অন ছিল না, এই জন্য ইকো হচ্ছে। তাহলে কে কি বলছে, সমান ভেক্টর বা অনুরূপ ভেক্টর বলে। এরপর আসছি একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর কি না, ইংলিশে যেটাকে বলছে কোলিনিয়ার ভেক্টর। একই রেখার উপর অবস্থিত যদি হয় একাধিক ভেক্টরকে, তখন আমরা বলছি কোলিনিয়ার ভেক্টর বা একরেখীয় ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর বা একরেখীয় ভেক্টর বলছি। এরপর আছে কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টরের ইংলিশটা হচ্ছে সমতলিক ভেক্টর। সমতলিক ভেক্টর তাকে বলা হচ্ছে কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার মানে বুঝতেই পারছো, আগের দিন বলেছিলাম, একই তলের উপর যদি অবস্থিত তাকে বলা হয় কোপ্লেনার ভেক্টর। আচ্ছা, এরপর আসি বিপরীত ভেক্টর। তো কাকে বলে জানো, কিন্তু আমি বিপরীত ভেক্টর নামটা একটু বলে দিচ্ছি। বিপরীত ভেক্টরের আরেকটা নাম হচ্ছে ঋণাত্মক ভেক্টর। বিপরীত ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বলে। আচ্ছা, এরপর আসি মুক্ত ভেক্টর। মুক্ত ভেক্টর কি জিনিস? মুক্ত ভেক্টর বা ফ্রি ভেক্টর কাকে বলে না, কোনো ভেক্টরে যদি মান অভিমুখ চেঞ্জ না করে তার যদি সরণ ঘটানো সম্ভব হয়, তখন তাকে আমরা বলবো মুক্ত ভেক্টর। ঠিক আছে? আর মানে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা যে ধরো এটা এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে ধরো এইটা। তো আমি এখন বি ভেক্টরটাকে যদি এইখান থেকে এর পরিবর্তে যদি আমি বি ভেক্টরটাকে ধরো এর পরিবর্তে যদি আমি এইখানে এসে বস করাই, তাহলেও কিন্তু যা মান দিক থাকে, আমি যদি বি ভেক্টরটাকে আগের জায়গায় রাখি, তাহলেও কিন্তু মান আর দিক একই থাকছে। তো এই জন্য আমি এই ভেক্টরটাকে বলতে পারি ফ্রি ভেক্টর। কিন্তু ধরো যেমন ধরো টর্ক টর্ক দিয়ে বলি। ধরো টর্কের ফর্মুলা কি না, দুটো ভেক্টর, এইটা ধরো এফ ভেক্টর, এইটা ধরো এফ ভেক্টর, দুটো বল যদি পরস্পর ডি দূরত্বে থাকে, তাহলে তখন টর্ক কত হয় না, টর্ক সমান হয় বল ইন্টু লম্ব দূরত্ব। তো আমি যদি
এইখানে এই ভেক্টরটাকে যদি আমি এখানে ডিটা কি, ডিটা হচ্ছে এই দুটো যে বল কাজ করছে সেই দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব। তো আমি যদি এখন এই বলটাকে এর পরিবর্তে যদি আমি একটু সরিয়েও দিই, তাহলে কিন্তু আমার হচ্ছে টর্কের মান চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই বলটাকে কিন্তু আমি সরণ ঘটালে আলাদা আলাদা মান চলে আসছে, তাই না? তো একে আমি ফ্রি ভেক্টর বলতে পারবো না। তাহলে ফ্রি ভেক্টর কাকে বলবো, যদি আমি এখানে লিখে দিচ্ছি, ফ্রি ভেক্টর কাকে বলবো না, মান ও অভিমুখ পরিবর্তন না করে কোনো ভেক্টরের সরণ ঘটানো সম্ভব হলে তাকে ফ্রি ভেক্টর বলে। আশা করি বোঝা গেছে। আর যদি না ঘটানো সম্ভব হয়, এখানে কি বলছে, সরণ ঘটানো সম্ভব হলে, আর না হলে মানে যদি না করা যায়, তখন তাকে বলে স্থানীয় ভেক্টর। তাকেই বলা হয় স্থানীয় ভেক্টর। এবার এই দুটো টার্ম পাবে ওখানে, তখনই তাকে বলছে স্থানীয় ভেক্টর। তার মানে এই ক্ষেত্রে আমার হচ্ছে কি না, টর্ক বলো বা এফটা বলো স্থানীয় ভেক্টর, তাই না? কারণ এখানে মানটা চেঞ্জ হলে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আসি সমপারম্ভিক ভেক্টর। সমপারম্ভিক ভেক্টরটা কি? এর ইংলিশটা হচ্ছে কো-ইনিশিয়াল। কো-ইনিশিয়াল ভেক্টর মানে বুঝতেই পারছো যে সবার যদি আদি বিন্দুটা একই হয়, আদি বিন্দু মানে যতগুলো ভেক্টর নিব তাদের আদি বিন্দু কি হবে, সবার একই হবে। আদি বিন্দু কি হবে, একই হবে, তখন তাকে বলবো কো-ইনিশিয়াল ভেক্টর। এবার আসি কনকারেন্ট ভেক্টর আর সমপারম্ভিক ভেক্টরের মধ্যে একটু পার্থক্য আছে, সিম্পল পার্থক্য একটা। সেটা কি না, সমপারম্ভিক মানে হচ্ছে সেটা যে কোনো তলে হতে পারে, বা হচ্ছে একটা তলেও থাকতে, সরি সমপারম্ভিক বলছি, কনকারেন্ট ভেক্টরটাই হচ্ছে দেখতে গেলে সমপারম্ভিক ভেক্টর। কিন্তু হচ্ছে কনকারেন্ট ভেক্টরটা কি না, তিনটে ধরো দুটো ভেক্টর, কিন্তু তারা তিনটা ভেক্টর ধরো আলাদা আলাদা তলে আছে, একটা এক্স তলে আছে, একটা ওয়াই এক্স ওয়াই তলে আছে, একটা ওয়াই জেড তলে আছে, একটা জেড এক্স তলে আছে। তিনটা ভেক্টর ধরো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটা আলাদা ভেক্টর, কিন্তু তারা আলাদা আলাদা তলে আছে। তখন আমি ওই তিনটা ভেক্টরকে আমি বলতে পারি কনকারেন্ট ভেক্টর। এবং কনকারেন্ট ভেক্টর কিন্তু হচ্ছে কোইনিশিয়াল ভেক্টরের উদাহরণ। কিন্তু যদি এই তিনটা ভেক্টর একই তলে থাকে মানে সবাই এক্স ওয়াই তলে আছে ধরো, তখন তাদেরকে আমি কিন্তু বলতে পারি শুধু কোইনিশিয়াল ভেক্টর, কনকারেন্ট ভেক্টর কিন্তু আমি বলতে পারবো না। তার মানে কনকারেন্ট ভেক্টর আর কোইনিশিয়াল ভেক্টর আর কিছুই না। কোইনিশিয়াল মানে তার মানে এটাই বোঝাচ্ছে যে সমস্ত কোইনিশিয়াল ভেক্টরই হচ্ছে কনকারেন্ট ভেক্টর, কিন্তু সমস্ত কনকারেন্ট ভেক্টর কিন্তু কোইনিশিয়াল ভেক্টর নয়। ঠিক আছে? আমি বোধহয় উল্টাটা বললাম বোধহয়, নাকি? সমস্ত হচ্ছে উল্টাটা বলে দিলাম। তার মানে হচ্ছে কোইনিশিয়াল, সমস্ত কনকারেন্ট ভেক্টর হচ্ছে কোইনিশিয়াল, কিন্তু সমস্ত কোইনিশিয়াল ভেক্টর কনকারেন্ট নয়। ঠিক আছে? আচ্ছা, এই যে হচ্ছে সমপারম্ভিক ভেক্টরের উদাহরণ। আর এরপর আসি অক্ষীয় ভেক্টর। তো আমি আগেই বলেছিলাম অ্যাক্সিয়াল ভেক্টর কোনটা। অ্যাক্সিয়াল ভেক্টর হচ্ছে যে টাউ সমান আর ক্রস এফ, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টরের একটা উদাহরণ। এবার আসে অলিক ভেক্টর, যেটা যেটা অ্যাক্সিয়াল ভেক্টর সেটারই আরেকটা নাম হচ্ছে অলিক ভেক্টর। তারই নাম অলিক ভেক্টর, তারই নাম হচ্ছে অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। তারই নাম অলিক ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। কেন না, এদের যেহেতু কোনো এদের হচ্ছে কি, যেহেতু একটা নির্দিষ্ট অক্ষ থাকে, তাই এদেরকে বলছে, মানে যেহেতু এই সমস্ত ভেক্টরের মানে কি থাকে না, দিকটা সবসময় ঘূর্ণাক্ষ বরাবর হয়, সেই জন্য এদেরকে বলছে অলিক ভেক্টর। আর যেটা অশূন্য ভেক্টর কোনটা না, শূন্য বাদ দিয়ে যত ভেক্টর আছে তাদেরকে অশূন্য ভেক্টর বলে। শূন্য ভেক্টর বাদ দিয়ে যত ভেক্টর আছে তাদেরকে অশূন্য ভেক্টর বলে। তাদেরকে আবার অনেক সময় সঠিক ভেক্টরও বলে।
তাদের আবার আরেকটা নামও আছে, সেটা হচ্ছে অকার্যকর ভেক্টর। কারণ কার্যকর ভেক্টর, কারণ শূন্য দিয়ে কোনো কাজ করা যায়নি, এই জন্য শূন্য ভেক্টর আরেকটা নাম হচ্ছে অকার্যকর ভেক্টর। শূন্য ভেক্টর নাম হচ্ছে অকার্যকর ভেক্টর। আর শূন্য ভেক্টর বাদ দিয়ে যত ভেক্টর আছে সেগুলোকে বলে কার্যকর ভেক্টর। এবার আশা করি বোধহয় বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো এবার বলো। সমাক্ষীয়টা কি? সমাক্ষীয় ভেক্টরটা, সমাক্ষীয় যেটা সেটাই অক্ষীয়? একরেখীয় না, সেটা একরেখীয় ভেক্টর, একই রেখার উপর অবস্থিত আর কি। সমাক্ষ বলতে একই রেখার উপর অবস্থিত যে ভেক্টরটা। একই অক্ষের উপর অবস্থিত আর কি। সমাক্ষীয় সন্ধিবিচ্ছেদ করলে যা হয় সমযুক্ত অক্ষীয়, মানে একই অক্ষের উপর স্যার কি অবস্থিত। সঠিক ভেক্টর নাকি স্যার? স্যার মিডিলটা স্যার কি ভেক্টর লিখেছেন ওটা বুঝতে পারিনি। অলিক ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। হ্যাঁ, এটা সঠিক হ্যাঁ ভেক্টর, সঠিক ভেক্টর। হ্যাঁ, সঠিক ভেক্টর, সঠিক, রাইট, সঠিক ভেক্টর। তো বলো 1 থেকে 20 মধ্যে কোন জায়গাটা অসুবিধা আছে? ফার্স্ট পেজটা। স্যার 15 একটু বলুন। নিচের কোনটি সামতলিক ভেক্টর? দেখো সামতলিক ভেক্টর মানে হচ্ছে একই তলে থাকতে হবে, সেটাকে বলবো আমরা সামতলিক ভেক্টর। তো সামতলিক ভেক্টর মানে যেটা হচ্ছে তলে, মানে তলকে রিপ্রেজেন্ট করবে আর কি। তো দেখো আমি যদি আই ক্যাপ বলি, আই ক্যাপ কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর হয়। তো এটা তো তাহলে প্রথম যে অপশনটা আছে 2i ক্যাপ, এটা তো এক্স অক্ষ বরাবর, তাহলে এটা কোনো তলকে রিপ্রেজেন্ট করছে না। যদি আমি বসাই 6k ক্যাপ, তার মানে সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর, তাহলে সেটাও কোনো তলকে রিপ্রেজেন্ট করছে না। আবার আমি যদি 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ বলি, তাহলে সেটাও কিন্তু কোনো তলকে রিপ্রেজেন্ট করছে না, কেননা এটা তো অ্যাকচুয়ালি দেখতে গেলে এরকম ছবিটা, ধরো 4i ক্যাপ মানে এখানে 4 ঘর, আর 3i ক্যাপ মানে এখানে 3 ঘর দিয়ে তারা যেখানে ছেদ করছে সেটা হচ্ছে এই জায়গাটা, আর কে ক্যাপ বলতে এই জায়গাটা। তাহলে এটা 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্ট করছে। অ্যাকচুয়ালি ভেক্টরটা হচ্ছে এইটা, যে ওপি ভেক্টরটাই হচ্ছে এখানে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, এটাই হচ্ছে ওপি ভেক্টর। এই যে এইটা, যেটা আমি কালার করে দিলে এইটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে ওপি ভেক্টরটা। তো এটা রিপ্রেজেন্ট করছে, তো এটা সমস্ত তলেই আছে, এটা 3 ডাইমেনশনাল হচ্ছে, এটা কোনো নির্দিষ্ট তলকে রিপ্রেজেন্ট করছে না। কিন্তু আমি যদি আই ক্যাপ বা জে ক্যাপ বলি, যেটা বি অপশন আছে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ মানে হচ্ছে সহগ কত 1 1, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি না, এই বরাবর হচ্ছে এক্স, এই বরাবর ওয়াই, তার পয়েন্টটা স্থানাঙ্ক কত 1,1। তাহলে এইটা যদি আমার ও হয়, এটা যদি পি পয়েন্ট হয়, তাহলে এখানে এটা যদি ওপি ভেক্টর হয়, মানে যেটা এইটা, তো এইটাকে আমি লিখতে পারি ওপি সমান, আমি লিখতে পারি কত আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ঠিক আছে, তো এটা দেখো এক্স ওয়াই তলে আছে, এই ভেক্টরটা দেখো এক্স ওয়াই তলে আছে, তাহলে এটা একটা তলকে রিপ্রেজেন্ট করছে। তাই 2i ক্যাপ 3j ক্যাপ আছে না, আমি খেয়াল করিনি, 2i ক্যাপ 3j ক্যাপ আছে, তাহলে 2,3 এটা, তাহলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে এটা একটা তলকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এইটা হবে আমার সামতলিক ভেক্টর, এটা তলকে রিপ্রেজেন্ট করছে যেটা একটা তলে আছে। আর কোনটা বলো? স্যার তারপরেরটা শোনো। তারপর এটা বলছে স্থানীয় ভেক্টর। স্থানীয় মানে কি পজিশন নির্দেশ করবে। তো এইটা পজিশন নির্দেশ করছে, দেখো কেন, যে 4 অ্যাকচুয়ালি আমি একটু বলে দিই এখানটা, ধর একটা পয়েন্টের স্থানাঙ্ক 3,4, এটা মানে কি, এটা মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 4 ঘর আর এক্স অক্ষ বরাবর 3 ঘর। তো আমি এটা যদি অরিজিন হয় আর এই পয়েন্টটা যদি আমি পি ধরি, তাহলে এইখান থেকে এটা যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যাচ্ছে, এটা যোগ করলে যে সরলরেখাটা পাচ্ছি, সেটাই হচ্ছে আমার ওপি ভেক্টর। তো ওপি ভেক্টরের স্থান কত হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো তাহলে যেটা বলছিলাম, তাহলে এটা যদি 3,4 হয়, তাহলে
এই যে ভেক্টরটা পাচ্ছি, এই যে ওপি ভেক্টরটা, এটা হচ্ছে ওপি ভেক্টর। তো ওপি ভেক্টর সমান আমি তখন কত লিখতে পারি, ওপি ভেক্টর সমান লিখি আমি কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এইভাবে লেখা হয় ভেক্টরিক্যালি, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো জেনারেলি যে কোনো ভেক্টর মানে আমরা সাধারণত কি করব, যে কোনো ভেক্টরকে 3 ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করব, মানে তার তিনটেই কোঅর্ডিনেট থাকবে। তাহলে আমি কি লিখব, মানে যে কোনো ভেক্টরকে যদি ওপি একটা ভেক্টর হয় তাহলে আমরা তাকে xy yz প্লাস জেড কে ক্যাপ এই ফরম্যাটে লেখার চেষ্টা করব, কারণ আমরা 3 ডাইমেনশনালি কাজ করছি, 2 ডাইমেনশনাল নয়। তো তাহলে এইটা যদি পি বিন্দু স্থানাঙ্ক হয় 3,4, তাহলে এইটা হচ্ছে কি তার স্থানীয় ভেক্টর বলছে এটাকে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে যেহেতু আমরা 3 ডাইমেনশনাল ভাবছি, তাহলে এটা হচ্ছে কোনো বিন্দুর স্থানীয় ভেক্টর, এটাকে স্থানীয় ভেক্টর বলতে পারি। তাহলে আই ক্যাপটাকেও আমি শুধু স্থানীয় ভেক্টর বলতে পারবো না, কারণ ওটা একটা মানে কারণ পজিশন বললে কি বলতে হবে, তার তিনটা হচ্ছে মানে তিনটা স্থানাঙ্কই বলতে হবে, তার এক্স ওয়াই জেড বরাবর তার তিনটা মানই বলতে হবে। এবার যেটা হচ্ছে 2i ক্যাপ বা ধরো শুধু আই ক্যাপ, তার স্থানাঙ্ক যদি আমি বলি, তার স্থানাঙ্ক কত 1 0, 0। আই ক্যাপ মানে কি 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ, তার মানে তার তিনটাই স্থানাঙ্ক বলতে হবে। তো আই ক্যাপ দিয়ে আমি হচ্ছে মানে জেনারেলি আমি কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করলে কি করব, তার তিনটা স্থানাঙ্কই বলতে হবে। তার মানে শুধু আই ক্যাপ বা আই ক্যাপ প্লাস জে ক্যাপ বা কে ক্যাপ বা আই ক্যাপ প্লাস জে ক্যাপ, মানে বা যে তিনটা যে অপশন আছে এবিসি, ওই তিনটা অপশন দিয়ে দেখো 3 ডাইমেনশনাল মানে পজিশনটা ব্যাখ্যা করা হচ্ছে না আর কি, মানে স্থানাঙ্কটা ব্যাখ্যা করা হচ্ছে না। একমাত্র দেখো ডি এর অপশনটাতে তিনটা স্থানাঙ্ক সঠিকভাবে বলেছে, এবং আমাদেরকে যেহেতু জেনারেল টার্মটাকে ব্যাখ্যা করতে ভাবতে হবে, তো জেনারেল টার্ম একমাত্র আই ক্যাপ জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ওটা হচ্ছে একমাত্র ডি ভেক্টরটা যেহেতু মানে ডি এর অপশনটা যেহেতু বলছে, তাই ডিটাই হবে অ্যান্সার। বোঝা যাচ্ছে কি বলতেছে, মানে আমি জেনারেল ভাববো, এটা তো আমার একটা স্পেশাল কেস, তাই না, এক্স অক্ষের উপর অবস্থিত। এই যে এইটাকেও যদি আমি ভাবি, এটা হচ্ছে আমার একটা স্পেশাল কেস, যেখানে ওয়াই এর কোঅর্ডিনেট আর জেড এর কোঅর্ডিনেট 0, মানে এক্স অক্ষের উপর অবস্থিত হয়ে যাচ্ছে। জেনারেলি আমি যদি কোনো ছাত্রকে ধরো বলতে চাই যে তার কোনো বিন্দু মানে 3 ডাইমেনশন বোঝাতে গেলে কি করতে হবে, তোমাকে আরবিটারি একটা যে কোনো জায়গায় ধরতে হবে, এক্স অক্ষের উপর বা ওয়াই অক্ষের উপর পয়েন্ট ধরে আমি কিন্তু 3 ডাইমেনশনাল বোঝাতে পারি না, আমি যে কোনো একটা আলাদা পয়েন্ট ধরে আমাকে করতে হবে। তো আরবিটারি যে কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক, তার মানে কি হবে, তার এক্স ওয়াই জেড তিনটাই পজিশন থাকবে, তাই না। তো সেইটা হচ্ছে একমাত্র ওই ডি অপশনটা যেহেতু রিপ্রেজেন্ট করছে, সেই জন্য ওটা ডি হবে অ্যান্সার 16, বাকিগুলো হবে না। মানে সবগুলোকেই আমি স্থানীয় ভেক্টর বলতে পারি, কিন্তু ওগুলো সব স্পেশাল কেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আই ক্যাপে কি ঠিক আছে। আর কোনটা বলো, আর আছে? স্যার ওই বহুভুজ সূত্র আরো ওগুলো কি পড়তে হবে? স্যার একবার সূত্র? একটু অ্যান্সার, স্যার হ্যাঁ অ্যান্সারের ওই বলো। পেজটা বসে একবার, স্যার ওই সামনের দিকে পেজটা একটু উপর দিকে একটু তুলবেন স্যার। ঠিক ঠিক আছে স্যার, হয়ে গেছে। হ্যাঁ এবার কি বলছিল, কি একজন কি বলছিল বলো। স্যার ওই বহুভুজ সূত্রটা ওটা কি হ্যাঁ বলেননি তো? ও তোমাকে বলা হয়নি না বহুভুজ সূত্রটা? আচ্ছা, না। খেয়াল নেই আমার। অনেকগুলো ভেক্টর ধরো, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, ডি একটা ভেক্টর, যত আরো নিতে পারো। যত ভেক্টর নেবে তারা যদি একটা বহুভুজের ক্রমানুসারে বাহুগুলো যদি নির্দেশ করে, মানে ধরো এটা এ ভেক্টর নির্দেশ করছে, এটা বি ভেক্টর নির্দেশ করছে, এটা সি ভেক্টর নির্দেশ করছে, এটা ধরো ডি ভেক্টর নির্দেশ করছে, তাহলে যে বাহুটা যোগ করলে কি হচ্ছে, বহুভুজটা কমপ্লিট হচ্ছে, সেটা কোনটা, এইটা। তাহলে এই বাহুটাই হবে এই সমস্ত ভেক্টর গুলোর লব্ধি, মানে আটটাই হবে। তাহলে আর সমান আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর আর ভেক্টর সমান। এবার আর এর দিক কোন দিকে হবে, এরা দেখো পরপর ছিল, ক্রমানুসারে ছিল, এর দিক হবে এর অপোজিট দিকে। এটাই হচ্ছে বহুভুজ সূত্র। কোনো কতগুলি ভেক্টর যদি একটি বহুভুজের ক্রমানুসারে বাহুগুলি যদি নির্দেশ করে, তবে বিপরীত ক্রমে মানে হচ্ছে দিকের কথা বলা হচ্ছে, তো
তবে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই ভেক্টরগুলির মানের মান ও দিক ভেক্টরগুলির মানের যোগফলের দিক ও মান ও দিক প্রকাশ করে। কতগুলি ভেক্টর যদি একটি বহুভুজের ক্রমানুসারে বাহুগুলি যদি নির্দেশ করে, তবে ওই ভেক্টরগুলির যোগফলের মান ও দিক বিপরীত ক্রমে অন্তিম বাহুটি নির্দেশ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে বহুভুজ সূত্র, আর কিছু না। ত্রিভুজ সূত্রটাও একবার বলে দিন। ত্রিভুজ সূত্রটা হচ্ছে যদি দুটো ভেক্টর, ধরো এ ভেক্টর আর একটা বি ভেক্টর, যদি একটা ত্রিভুজের পরপর দুটো বাহু নির্দেশ করে, এ ভেক্টরটা বি ভেক্টর নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি, বিপরীত ক্রমে বলা মানে দিকটা উল্টো দিকে হয়ে গেল, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টরগুলির যোগফলের লব্ধির ওই ভেক্টরগুলির লব্ধির মান ও দিক নির্দেশ করে। ওই ভেক্টরগুলোর লব্ধি মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে, তখন এই বাহুটা নির্দেশ করবে। তার মানে এটাকে আমি সি ভেক্টর ধরে নিই, বা এটাকে যদি আমি সি ভেক্টর সমান লিখি, তাহলে সি ভেক্টর সমান হয়ে যাচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দুটো ভেক্টর যদি একটা ত্রিভুজের পরপর দুটো বাহু নির্দেশ করে, তাহলে যে বাহুটা যোগ করলে ত্রিভুজটা কমপ্লিট হচ্ছে, সেই বাহুটাই হবে ওই সমস্ত ভেক্টরগুলোর, ওই দুটো ভেক্টরের যোগফলের মান এবং দিক। দিকটা হবে বিপরীত ক্রমে, আর মানটা হবে এই যে এইখান থেকে এতটা, এই বাহুটার যা মান, এই ওপি বাহুর যা মান, সেটাই হবে ওই ভেক্টরগুলোর যোগফলের মান। আর আঘাত পেনি তো? হ্যালো, না স্যার, এরপরের থেকে বলুন একটু। একটু কোঅপারেট করবে, কারণ আমি তো বুঝতে পারছি না অনলাইনে। আচ্ছা, তারপর নেক্সট দেখো, 21-এর সি, 22-এর সি, 23-এর এ, 24-এর বি, 25-এর বি, 26-এর বি, 27-এর সি, 28-এর বি, 29-এর সি, 30-এর বি, 31-এর বি, 32-এর বি, 33-এর সি, 34-এর সি, 35-এর সি, 36-এর সি, 37-এর বি, 38-এর বি, 39-এর সি, 40-এর সি। বলো এই 1 থেকে 40-এর মধ্যে কোনটা বলে দেবো? এই 20 থেকে 40-এর মধ্যে বলো। স্যার 30-এরটা। একটি ফরেন বল এমন একটি বিন্দুতে প্রযুক্ত হলো যার স্থানাঙ্ক ভেক্টরের মান মড অফ r সমান 0.5 একক। বলটি ও আর এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে টর্কের মান কত? আচ্ছা, দেখো, আমাকে বলে দিয়েছে টর্কের ভ্যালু বার করতে। তো টর্ক সমান হয় কি? টর্ক সমান হয় আর ক্রস এফ। এটা মনে রাখবে, টর্কের ফর্মুলা হচ্ছে আর ক্রস এফ। তো আমাকে বলে দিয়েছে বলটার ভ্যালু, এফ এর ভ্যালু বলে দিয়েছে 4 নিউটন, আর আর এর ভ্যালু বলে দিয়েছে আমাকে কোথায় 0.5 একক, মানে ধরো মিটার কি, মিটারই ধরে নিচ্ছি এত, যেহেতু উপরটা এসআইতে আছে তাই নিচটাও এসআই ধরলাম। আর আমাকে বলে দিচ্ছে থিটার ভ্যালু 60 ডিগ্রি। তো আর ক্রস এফ মানে হচ্ছে মড অফ আর মড অফ এফ সাইন থিটা। তো এখানে থিটার ভ্যালু কত? 60 ডিগ্রি। তো আমি একবার ডাইরেক্ট বসিয়ে দিলাম, থিটাটা মুছে 60 ডিগ্রি। তাহলে মড অফ আর এর ভ্যালু দেখো বলে দিচ্ছে 0.5, মড অফ এফ এর ভ্যালু বলেছে 4, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3/2। তাহলে হয়ে গেল কত? 0.5 মানে হাফ, তার মানে এইটা এইটা এটা কেটে গেল, তার মানে হয়ে গেল শুধু 3, √3। তাহলে অ্যান্সার হবে √3।
0.5 মানে হাফ, তাহলে হাফ হাফ মানে 4, 4 4 কেটে গেল √3। আর কোনটা? স্যার 31 আর 31 31 বলেছে এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত। আচ্ছা, যখন আমাকে এরকম ভেক্টর এরকম স্থানাঙ্ক বলে দিবে, এক্ষুনি বললাম যে যদি আমাকে স্থানাঙ্ক বলে দেওয়া থাকে কত 2, 4, 3, তার মানে এ ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। বি ভেক্টরটা আমাকে স্থানাঙ্ক কত বলে দেওয়া আছে, বি ভেক্টরের স্থানাঙ্ক আমাকে বলে দিয়েছে 1, 2, 1, তার মানে বি ভেক্টর সমান হচ্ছে i ক্যাপ জে ক্যাপ 2j ক্যাপ প্লাস k ক্যাপ। এরপর বলছে যে ওদের মধ্যে কোণের মান কত। কোণ নির্ণয়ের ফর্মুলা বলেছিলাম a ডট বি সমান হচ্ছে মড অফ এ মড অফ বি cos থিটা। তাহলে এখান থেকে আমি cos থিটা সমান দেখতে পাচ্ছি a ডট বি বাই মড অফ এ মড অফ বি। তো মড এর ভ্যালু কত, এখান থেকে মড এর ভ্যালু দেখতে পাচ্ছি 2 স্কোয়ার 4 স্কোয়ার 3 স্কোয়ার হয়ে গেল কত, 9 √29। আর এটা হচ্ছে কত, মড এর ভ্যালু √6। তাহলে এখানে বসে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, অঙ্কটা আমি বেশি দূর করছি নি, তার কারণ হচ্ছে এটা ক্যালকুলেটর বিহীন করতে পারবে না, এমন ডাটা ওইটাই দেওয়া আছে জিজ্ঞেস ক্যালকুলেটর, করছি। হ্যাঁ, ক্যালকুলেটর বিহীন এটা পারবে না করতে। এটার জন্য ক্যালকুলেটর লাগবে, কারণ এত কাছাকাছি মান দেওয়া আছে 10, 9.69, তো এইটা কোনো মতেই ক্যালকুলেটর বিহীন ছাড়া পারবে না। আর সবচেয়ে বড় কথা, যে মানগুলো দিয়ে আছে সেগুলো মুখে মুখে বার করা সম্ভব না। তারপর 24 আর 26 একটু বলুন। 24 আর 26, 24 আর 26। আচ্ছা, 24 বলছে কোন বস্তুর উপর উলম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে 20 নিউটন মানে একটি বল ক্রিয়াশীল, বলটির উলম্ব উপাংশের মান কত। তার মানে এই যে বলছে কোন একটি বস্তুর উপর উলম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে, তার মানে এটা যদি, এটাকে বলে অনুভূমিক রেখা। এই এক্স অক্ষ বরাবর বলছে অনুভূমিক রেখা, আর ওয়াই অক্ষটাকে বলে হচ্ছে উলম্ব রেখা। তো একটা ভেক্টর তার মান বলে দিচ্ছে কত, 20 নিউটন। ধরো এটা এ ভেক্টর, তাহলে কত এদিকে। আর কি বলেছে, উলম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, তার মানে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত, 30 ডিগ্রি। তো মনে করে দেখো, আগের দিন বলছিলাম যে এটা যদি আর ভেক্টর হয় তাহলে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ কত, আর এক্স সমান বলেছিলাম আর কস থিটা, যদি এই কোণটা থিটা হয়, আর এই বরাবর হচ্ছে আর ওয়াই সমান কত, আর সাইন থিটা। তাহলে তোমাকে এখানে বলো, এটা যদি এফ হয়, এক্স অক্ষ বরাবর উপাংশ কত, এফ কস 30 ডিগ্রি, আর এফ ওয়াই কত, এফ সাইন 30 ডিগ্রি। তো আমাকে কোনটা চাইছে, উলম্ব উপাংশের মান চাইছে। তো এফ এর মান 20 বসলো, আর সাইন 30 এর মান কত, হাফ, তাহলে হয়ে গেল 10 নিউটন। হয়েছে। 26, তারপরে 26 বললে না, ধরে করব না, sin 60 হবে না, sin 30 ধরে করতে হবে। এটাই প্রবলেম, কি ধরো করে বুঝবো যে 30 হবে ওরকম করে সাডেনলি বুঝতেই পারলাম না। আমি তো 60 ধরে করেছিলাম বলে 10√3 হয়েছিল। আচ্ছা আমি বলছি, দাঁড়া, আমার আবার এখন পেজ মানে কাটবে, সফটওয়্যারটা যে প্রচুর সমস্যা করছে। যেটা বলছি, এই যে কোণটা ধরেছিলে, এই যে আর cos থিটা আনতে পারছিলে কি করে, এই কোণটার সাপেক্ষে আমাকে কোণটা তো খেয়াল করতে হবে, কোণটা লম্বের সাপেক্ষে। তো তুমি ফর্মুলা জানো আর cos থিটা, সেটা তো কোণটা, তাই না। তাহলে তোমাকে ভূমির সাপেক্ষে কোণ ধরে করতে হবে। আর তুমি যদি এই কোণটা ধরে করো, তাহলে এই কোণটার সাপেক্ষে এখানে বসবে, এ পাশে বসবে এফ এফ cos 60 ডিগ্রি। যদি তুমি এই কোণটা সাপেক্ষে করো, কারণ এটা তখন ভূমি আর এইটা তখন লম্ব, মানে এক্সটা তখন লম্ব হয়ে যাচ্ছে, তাই না। তাহলে তখন এই পাশটা হবে
তাহলে এ পাশে এফ ওয়াই এর ভ্যালু তখন এটা বসাতে হবে, আর এফ এক্স এর ভ্যালু বসাতে হবে এফ সাইন 60°। তো দেখো তাহলেও উত্তর মিলবে। দেখো এফ এর ভ্যালু কত 20 আর cos 60 এর ভ্যালু কত হাফ, তাহলেও মিলছে 10 নিউটন। যে পাশেই ধরো তাহলে ঠিক ধরতে হবে। ক্লিয়ার হয়েছে? কোনটা আমাকে 26 কত দূরে 24 পর্যন্ত হয়েছিল তাই তো? আর কোনটা জিজ্ঞেস করছিল 26 এরটা? হ্যাঁ স্যার। স্যার কিন্তু 24টা না সত্যি বুঝতে পারলাম না। আমার কোশ্চেনটা ওটা ছিল যে আপনি এখানে তো উল্লম্ব উপাংশই বলেছে। হ্যাঁ আপনি উলম্ব, যখন 30টা ধরছেন অনুভূমিকের সঙ্গেই তো ধরছেন। হ্যাঁ উলম্বর সাথেই ধরেছি। উল্লম্বের সঙ্গে 60 ধরেছেন, আর অনুভূমিকের হুম, সঙ্গে তো আপনি 30 ধরেছেন। হ্যাঁ কিন্তু আমার তো উল্লম্বের সঙ্গেই চাইছে অ্যান্সারটা। উলম্বের সঙ্গে চাইনি, বলছে উলম্ব উপাংশের মান কত, মানে এই বরাবর মান কত, মানে আর ওয়াই এর মান জানতে চাইছে। এটা যদি তুমি এফ বলো তাহলে এফ ওয়াই এর মান জানতে চাইছে। এবার আমি কি করলাম, যদি তুমি এইটা এই অ্যাঙ্গেলটা ধরো, এই অ্যাঙ্গেলটা ধরলে এই সাপেক্ষে ভূমি কোণটা লম্ব কোণটাকে বলো, কোণের স্যার এফ বিপরীত ওয়াই বাহু। তো সাইন বলেছিলেন, এফ ওয়াই সমান এফ সাইন থিটা বলেছিলেন। সেটা যদি আমি এই ভূমির সাপেক্ষে কোণটা ধরি, তাহলে তখন ভূমির সাপেক্ষে কোণ ধরলে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, তাই না? হ্যাঁ। নাম দিয়ে বলছি ও এ বি। তাহলে তখন আমার লম্ব হচ্ছে কত এ বি, আর ভূমি হচ্ছে ও বি, আর অতিভুজ হচ্ছে আমার ও এ। তাহলে এইখান থেকে বলো সাইন থিটা সমান কত, লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত এ বি বাই ও বি। তো তাহলে এ বি সমান কত ও বি সাইন থিটা। তো এইখানে আমাকে তখন আমার এই এবিটাই আমাকে জানতে চাইছে উলম্ব বরাবর। তাহলে তখন আমি ওবির জায়গায় বসাচ্ছি কি, ওবির মান কত বলে দিচ্ছি এখানে, ওবি বলতে এখানে এই ওবি বলছি, আমি কি ভুলভাল করছি, লম্ব বাই অতিভুজ তো ও এ হবে। ওটা তো ও এ হবে। হুম হুম। তাহলে ও এ, তো ও এর মান কত বলেছে এখানে 20, আর সাইন কত বসলো 30°। যদি তুমি এই কোণের সাপেক্ষে করো, আর আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে এই কোণের সাপেক্ষে, এটা যদি 30 হয়, এটা যদি এফ হয়, নাম দিই আমি ও এফ, ধরো নাম দিচ্ছি এটা এ, সাপোজ ধরো, তাহলে তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কোনটা, ভূমি হচ্ছে ও এ, লম্ব কোনটা ও এ এফ, অতিভুজ কোনটা ও এফ। মনে রাখবে কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, কোণের বিপরীত বাহুটাকেই বলে লম্ব। তাহলে এখানে লম্ব হচ্ছে এ, তো আমাকে জানতে চাইছে কার মান, ও এর মান জানতে চাইছে। তাহলে আমাকে তখন সাইন না ধরে আমাকে কস থিটা ধরতে হবে। তাহলে কস থিটা সমান কত ভূমি বাই অতিভুজ ও এ বাই ও এফ। তাহলে ও এ সমান কত ও এফ কস থিটা, ও এফ এর ভ্যালু কত 20, কস থিটার ভ্যালু কত 60°। তাহলে হয়ে গেল কত সেই 10 নিউটনই যাবে, সব যাই করো না কেন। এবারে এইটার জন্য আমি বলেছিলাম যে যে কোনো ভেক্টর যদি বলা থাকে আমাকে খেয়াল করতে হবে কোনটা কার সাপেক্ষে হবে। যদি এই কোনটা বলা থাকে থিটা, তাহলে আর এক্স সমান বলেছিলাম আর কস থিটা তাড়াতাড়ি করবার জন্য, আর এটা বলেছিলাম আর ওয়াই সমান আর সাইন থিটা। তো আমি কার সাপেক্ষে কোণ ধরলাম সেটা ফ্যাক্টর না, আমাকে মানটা বের করতে বলছে আর ওয়াই এর মান। তো আমি এই কোণের সাপেক্ষে ধরলেও যা অ্যান্সার বেরোবে, এইটার সাপেক্ষে ধরলেও অ্যান্সার তাই বেরোবে। শুধু খেয়াল রাখতে হবে যদি তুমি এটার সাপেক্ষে কোণটা ধরো, তাহলে এটা যদি ফাই ধরে নিই আমি, এই কোণের সাপেক্ষে যদি বার করতে চাও তাহলে তখন আর ওয়াই সমান আমাকে ধরতে হবে আর কস ফাই, আর তখন আর এক্স সমান ধরতে হবে আর সাইন ফাই, আর কিছু না। বুঝা যাচ্ছে? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি। আর কোনটা বললে 26?
26 বলছে যে কোন একটি ভেক্টরের স্থানাঙ্ক এত বলে দিচ্ছে, আর এর অভিমুখে একক ভেক্টর কত হবে। এটা তো একক ভেক্টর বার করতে বলছে, আর ক্যাপ বার করলেই হবে। আর ক্যাপ সমান কত, আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর, ফর্মুলা বসালেই হয়ে যায়। এটা করে দিতে হবে, সবচেয়ে সোজা। ওটাতে তো ডি অ্যান্সার হচ্ছে, কিন্তু আপনি বললেন বি। ডি ডি বলেছে, বলেছে, ডি বলেছে। ও ঠিক আছে কি তাহলে। বললাম, ঠিকই বলেছেন আপনি স্যার। এই তো ডি লেখা আছে গো, 26 এরটাই তো ডি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর কোনটা বলো? 32টা একবার বলে না। 32 30। আর 33, 2 আর 3। আগের দিন বলেছিলাম 32টা এ ভেক্টর বলে, এ ক্রস বি কি হবে, এই তলের সঙ্গে লম্ব হবে, এই তলের সঙ্গে লম্ব হবে এ ক্রস বি। তো আমাকে বলেছে দেখো 32 এর অঙ্কটা বলেছে যে সমতলে অবস্থিত হয় কোনো একটা ভেক্টর, যদি বলছে দুটি ভেক্টর পি এবং কিউ কোনো সমতলে অবস্থিত, তবে ওই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল একক ভেক্টর কত। তার মানে আমাকে অঙ্কটা কি করতে হবে, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর বার করতে হবে, যেটা বেরাবে তার ইউনিট ক্যাপ বের করে নিতে হবে, তার একক ভেক্টর বার করতে হবে। বোঝা যাচ্ছে? তার মানে পি ক্রস কিউ বের করব আর মড অফ পি ক্রস কিউ বার করব, তাহলেই উত্তর বেরিয়ে আসবে। আমি আর করছি না স্টেপগুলো, আমি শুধু ধরে দিলাম, কারণ সব করতে গেলে তারা শেষ করতে পারবো না মনে হয়, যা এমনিতে যা ডিস্টার্ব হচ্ছে আজকে। বোঝা গেছে 32 না করে দেবো? না স্যার পারবো এবার। আর কোনটা বললে? 33 তারপরেরটা। 33 বলেছে R1 R2 এর মান সমান, তাহলে R1 ভেক্টর সমান R2 ভেক্টর সমান আবার কি বলে দিয়েছে, R, তাদের মধ্যবর্তী কোণ বলেছে থিটা, তাহলে R2 মাইনাস R1 এর মান কত। এটাকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে কি হবে, R2 ভেক্টর তার স্কোয়ার প্লাস R1 ভেক্টর তার স্কোয়ার মাইনাস 2 ডট R1 ভেক্টর, a প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম। এবার এটা মানে R2 স্কোয়ার, এটা মানে R1 এর স্কোয়ার, এটাকে ডট ভাঙলে কত হবে, R2 R1 cos থিটা, যেটা অ্যাঙ্গেল বলা ছিল থিটা। এবার হ্যাঁ স্যার R2 হয়ে ভ্যালু গেছে, যা, আমি সূত্রটা ভুল লিখে -2 আর আমি +2 আর প্লাস সূত্র লিখে দিচ্ছি ভুলে। ঠিক আছে। আর আগেটা করতে হবে না তো। না 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 করেছি ওটা, কিন্তু মানে অ্যানসারটা মিলছিল না। ঠিক আছে তাহলে। আর কোনটা করতে হবে বলো, যা করছি যখন 2 লাইন আর করেই দিই। আর কোনটা করতে হবে বলো, আর কোনটা করতে হবে বলো, আর নেই তো। নেক্সট 41 থেকে বলছি। না স্যার 38টা। 38 তো আগের দিন বলেছিলাম, আগের দিন ফর্মুলাটাই বলে দিলাম, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1, এটাই তো ল্যামিস থিওরেম। আর সাইন দিয়ে বলেছিলাম sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 2 হয়, এটাই তো ল্যামিস করা থিওরেম আছে অ্যাকচুয়ালি। স্যার 2 করা আছে ওটা আসলে। না, এইটা 1 সাইন হলে 2 হয়। না আপনি না, তো না, cos দিয়ে বলেছিলেন, sin দিয়ে বলেননি বলো। সাইন দিয়ে বলিনি, না sin দিয়ে cos, বলেননি। আচ্ছা তাহলে লিখে রাখো, মিসিং হয়ে গেছে তাহলে তোমাদের কাছে। আর না হলে এইভাবে তো করতে পারো, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার ভ্যালু কত, 1,
তাহলে cos স্কয়ার আলফার ভ্যালু কত 1 মাইনাস sin স্কয়ার আলফা তাহলে এখানে বসে দিলে কত হবে 1 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস 1 মাইনাস sin স্কয়ার বিটা প্লাস 1 মাইনাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 1 তাহলে একটা 1 এখানে কাটলো তাহলে হয়ে যাচ্ছে কত 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 1 এই 0 তাহলে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 2 আর বলো আর নেই তো আচ্ছা না স্যার নেক্সট 41 থেকে বলছি B 42 B 44 45 A স্যার দেখা যাচ্ছে না কিছু হ্যাঁ স্যার দেখা যাচ্ছে 45 এর 46 এর A 47 এর A 48 A 49 A 50 B 51 51 A 52 A 53 B 54 D 55 D 56 B 57 C 58 C 59 A 60 A 61 A 62 D 63 B 6 C 65 A 66 C 67 B 68 B 69 C 70 D বড় 40 থেকে 70 এর মধ্যে কোনটা বলে দেবো স্যার নামান একটু বলো দাঁড়া আমার এখানে স্টার্ট এসছে এতক্ষণ বলো আর নামাবো পুরোটা 48 আচ্ছা নামিয়েছে 48 এ বি এ ভেক্টর সমান বি ভেক্টর প্লাস সি ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে 5 4 3 তাহলে এ বি সি এর মধ্যবর্তী কোণ কত আচ্ছা নামাচ্ছি নামিয়ে দিচ্ছি হ্যাঁ স্যার হ্যাঁ যেটা বলছিলাম 48 তাই তো 48 এ দেখো আমাকে বলছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এ ভেক্টর প্লাস বি সরি এ ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বলা আছে আর কি বলছি এ বি সি এর মান বলে দিই তার মানে মড অফ এর ভ্যালু বলছে আমাকে কত না
কারণ মড এর ভ্যালু কত বলছে 5, মড বি এর ভ্যালু বলেছে কত 4, আর মড বি সি এর ভ্যালু কত বলেছে 3, তাই তো? আমি কি করব, এটাকে স্কোয়ার করে দিচ্ছি আগে। স্কোয়ার করে দিলে কি হচ্ছে, স্কোয়ার করে দিলে কি হচ্ছে, এ স্কোয়ার সমান কি পাচ্ছি, বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 বি সি, তো ডট উঠালে কি আছে, কস আছে, তাহলে বি সি কস থিটা। তাহলে বি আর সি এর মধ্যে কোনটা বার করবো আর কি। তো এর ভ্যালু কত বলেছে 5 মানে 25, বি এর ভ্যালু কত বলেছে, ভ্যালু কত বলেছে 3 মানে 9। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি 2b cos থিটা, তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি 2bc cos থিটা বেরোচ্ছে। তার মানে এখান থেকে একদম এইটুকু বুঝতে পারছি যে থিটার ভ্যালু 90 ডিগ্রি, তাই তো? তাহলে তার মানে হচ্ছে বি ভেক্টরের উপর লম্ব, এইটুকু আমাদের আইডিয়া হয়ে গেল। এরপর আমাকে বলছে কার কার মধ্যে কোণ, এ আর সি এর মধ্যে কোণ বার করতে বলছে। তো এ ভেক্টর সমান আমাকে ভেক্টর প্লাস সি ভেক্টর, এখানে আমি তার পরের লাইনে কি করব, বোথ সাইড আমি একটা সি গুণ করে দেবো, এ ডট বি ডট সি আর সি ডট সি। তো বি আর সি এর মধ্যে যেহেতু কোণ 90, তাহলে বি ডট সি করলে কত বেরোবে, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এ ডট সি মানে মড অফ এ মড অফ সি কস থিটা সমান কত, সি স্কোয়ার। তো এর ভ্যালু কত, এর ভ্যালু আমাকে বলেছে কত 5, 5, সি এর ভ্যালু বলেছে 3, cos থিটা সমান কত না 25, তাই তো? এই 25, সি এর ভ্যালু কত বলেছে 9, মানে 9 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কেটে করছি 9, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি, আটকে যাচ্ছে কেন, এখান থেকে আমি দেখতে পাচ্ছি cos থিটা হচ্ছে 9/15, তার মানে হয়ে যাচ্ছে কত, 3 3 5 আছে 3/5, তাহলে হয়ে গেল। আর থিটা সমান তাহলে কত, cos ইনভার্স, আর কোনটা 44 44, 44, হ্যালো, হ্যাঁ স্যার 44 44 কিভাবে করেছো বাকিরা? এ ক্রস বি সমান 0 ধরে নিলে তো এর মান বেরিয়ে যাবে 15/2। a ক্রস b সমান 0 ধরে নিয়েছো, দিয়ে কি হ্যাঁ করেছো, তার ডিটারমিনেট করে করেছো, তার হ্যাঁ ডিটারমিনেট না করে করেছো। এমনি, হ্যাঁ যে যেরকম করে, যেরকম ক্রস প্রোডাক্ট বার করে সেরকম। মানে এটা তো ছোট আছে এই জন্য ওই যে ধরে নিয়েছে যে আই আর জে থেকে কে হয়, তারপরে আচ্ছা, এই তারপরে যে মেথড শিখাচ্ছি, যেটা পরের আগের দিন বলছিলাম, যেখানে রয়ে গেছিলাম শিখাতে শিখাতে রয়ে গেছিলাম, বলছিলাম পরের দিন একটা অঙ্ক দিয়ে ছেড়েছিলাম, তো আমাকে স্যার এর ফোন সঙ্গে করেছিল। যদি পাঁচের 2 গুণ করতে 2 এর 5 গুণ করতে আসছে, তাহলে ওটাও যদি 5-এর 2 গুণ করে করি। দেখো আমি বলে দিচ্ছি, যখন আমাকে সমান্তরাল বলা থাকবে, এর হচ্ছে একদম শর্ট প্রসেস আছে একটা। শর্ট প্রসেসটা কি, ফাই বাই ক্যাপ, মানে আচ্ছা আমি আগে জেনারেল ফর্মটা তারপর শর্ট ফর্মটা দেখে দিচ্ছি। এ সমান ধরো আমাকে কিছু বলা আছে, ধরো এই যে ফাই বাই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস ধরো ধরো কিছু একটা ছিল 4k ক্যাপ বলা থাকতো, যদি থাকতো। আর বি সমান কি, বি সমান যেমন এখানে বলা আছে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, সরি এখানে মাইনাসই বলা আছে, -3j ক্যাপ, ধরো কিছু একটা বলা আছে কে ক্যাপ, দিয়ে বললো এ আর বি সমান্তরাল, এ এর মান কত, সরি এখানে এটা, তাহলে এটা আমাকে এক্স ধরতে হবে, ধরো এটা বি হয়েছে, আমাকে বললো বি এর মান কত, বি এর মান বার করতে বলছে, বিও তো আছে না, তাহলে ধরো হ্যাঁ, ধরো তো ল্যামডার ভ্যালু বার করতে বলছে, এরকম কেসে আমরা কি করি, নর্মাল প্রসেস আইকে
দাঁড়া আবার সেই যেইকে সে রেকর্ড অফ সব অফ। আজকে সফটওয়্যারটারই মানে কোনো গন্ডগোল হচ্ছে, এত ডিস্টার্ব করছে, এরকম কোনোদিনও ডিস্টার্ব করেনি, বারবার সুইচ অফ হয়ে যাচ্ছে। ওই অ্যাপের সে যারা থাকে না যে তাদেরকে কিছু সেই দেওয়া যায় না যে ভালো মানে কাজ করছে না বা মানে কি এটা সেই ফিডব্যাক না কি এটা চায় না স্যার ওরা? হ্যাঁ ফিডব্যাক, ফিডব্যাক যে ভালো নয় আরে আপনাদের এই ফিডব্যাক দিই অ্যাপটা। তো, ফিডব্যাক দেওয়ার জন্য তো ফোন করে ওরা, ফোন করলে তখন বলি প্রবলেম গুলো, তারপর দেখি ঠিক হয়ে যায়। ফিডব্যাক দিই তো ওদেরকে, প্রতিবারই লিখি, তখন লিখি। দেখো এরকম অঙ্ক যখন থাকবে তখন হচ্ছে কি -2 দেখতে পাচ্ছ বোর্ড, বোর্ড না দেখতে স্যার পাচ্ছ দেখা তোমরা? যায়নি। সমস্যা সমস্যা রেকর্ড করব। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে হ্যাঁ। আচ্ছা, তো দেখো -2 তারপরে হচ্ছে -3 1, এটা ডিটারমিনেট করে কিছু একটা ভ্যালু বেরাবে, আই ক্যাপ সামথিং কিছু একটা বেরাবে এখানে, প্লাস সামথিং কিছু একটা জে ক্যাপ বেরাবে, প্লাস সামথিং কিছু একটা কে ক্যাপ বেরাবে। অ্যাকচুয়ালি কিরকম বেরাবে দেখবে, এরকম কিছু একটা বেরাবে, দিয়ে আমরা কি করি এটাকে সমান 0 আই ক্যাপ 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপের সাথে তুলনা করলেই উত্তরটা পেয়ে যাবো। এটা নর্মাল প্রসেস। এবার যদি শর্ট প্রসেস যেটা, সেটা কি করবো, যখন এরকম থাকবে তখন আমাকে কি করতে হবে না, যাই বলা থাকুক না কেন 5 আই ক্যাপ প্লাস এইচ আই ক্যাপ যাই বলা থাকুক না কেন, সেটাকে কি করবো ডিভাইড করে দেবো আমরা। -2 আই ক্যাপ বলা আছে, -3 জে ক্যাপ আছে, তো কি করব পুরোটা ডিভাইড করে দেবো। তাহলে ডিভাইড করে দিলে হচ্ছে কত, 5/-2 সমান হচ্ছে a/3। তাহলে a সমান হচ্ছে কত 15, 15/2। এটা হচ্ছে সবচেয়ে সোজা প্রসেস, কয়েক সেকেন্ডে উত্তর বেরিয়ে আসে। এটাতেও করে দেখবে, এই মেথডেও একই উত্তর বেরাবে। কিন্তু এটা লং মেথড আর ট্রিক্স। আর কোনটা হয়নি বলো? 58টা একটু দেখুন না। 58 আই ক্যাপ প্লাস জে ক্যাপ এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে। দেখো আই ক্যাপ প্লাস জে ক্যাপ মানে হচ্ছে আমি এ ভেক্টর ধরে নিলাম, আর এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে মানে বি ভেক্টর সমান আই ক্যাপ, এক্স অক্ষ বলা আছে বলে। তাহলে এবার কোণ বলছে মানে এ ডট বি, তাহলে এ ডট বি এর ফর্মুলা কি, মড অফ এ মড অফ বি কস থিটা। তাহলে এখান থেকে কস থিটা সমান কত, এ ডট বি বাই মড অফ এ মড অফ বি। তো এ ডট বি এর ভ্যালু কত হবে, দেখো আই এর সাথে আই গুণ হবে, খালি জে তো গুণ হবে নি 1, আই ডট জে মানে 0। আর মড অফ এর ভ্যালু কত, মড এই মড এর ভ্যালু কত পাচ্ছি √2, আর মড বি এর ভ্যালু কত 1, মড বি এর ভ্যালু 1, তাহলে হয়ে গেল কত 1/√2, তার মানে থিটা সমান 45 ডিগ্রি। আর স্যার আগের দিন যেটা আপনি দিয়েছিলেন না সেই প্যারালাল হুম নীল কোশ্চেনটা, সেটাতে তো আমরা 3টে ভ্যালু ছিল, তো সেটা যদি আমি 2/1 সমান m ওরকম দেওয়া ছিল, মানে কিরকম ওটা তো 3টেতে হলে কি করে ইকুয়াল করব, দুটো অ্যান্সার আলাদা আলাদা আসছে। তাহলে দেখিয়ে দিচ্ছি, ধরুন আইর সাথে আমি কে করতে পারি, আবার জের সঙ্গে কে কে করতে পারি, এভাবে করবো নাকি, মানে আপনি আগের দিন যেটা দিয়েছিলেন। বুঝতে পারছো? এটা আমাকে একজন কেউ ফোন করেছিল, আমি বলেছিল যে এটাতে আসছেনি স্যার, দুটো মান হ্যাঁ চলে দুটো আসছে। অ্যান্সার আসছে কেন, হ্যাঁ 3 আর 2 দুটো আছে। আমাকে এটা আমাকে বলেছিল যে একই অ্যান্সার, এই দুটো অ্যান্সার চলে আসছে। এটাকে যদি আমি ভাগ করে দিই, এটা দেওয়া ছিল তো, এটাকে যদি আমি হ্যাঁ ভাগ স্যার। করে দিই তাহলে হচ্ছে 2/1 সমান হচ্ছে 3/1 সমান হচ্ছে m/k, সরি m/1।
তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এম এর দুটো মান আসছে, 2ও হতে পারে 3ও হতে পারে, তো দুটোই অ্যান্সার হবে। এটা কোনো কারণে আসছে নি, কিন্তু যদি এরকমও এসে থাকে তাহলে এখানে 2ও হবে 3ও হবে, এম এর দুটো মানই হবে। আর তুমি এমনি ভাবে করে দেখবে, এটা এটা যদি আমি ওই ডিটারমিনেট করে তার সহগুলোকে সব 0 ধরে নিই, তাহলেও এরকম দুটোই মানই আসবে। আমাকে কে ফোন করছিল বলো তো? ওই কাজল ফোন করছিলে? স্যার যদি নেগেটিভ থাকে তাহলেও তো হতে পারে স্যার, যদি নেগেটিভ থাকে, কম্পেয়ার করার পরে যদি নেগেটিভ হয়। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, রিঙ্কু কি বলছেন একটা বলো। হ্যাঁ স্যার, আমি বলছি যদি যদি কম্পেয়ার করার সময় যদি নেগেটিভ আছে ধরুন সামনেটা, তাহলেও তো হতে পারে, সেটাও তো হবে। স্যার নেগেটিভ বলছিলাম। হ্যাঁ সেটাও ধরুন হবে, হ্যাঁ। নেগেটিভ থাকলেও হবে। এটাই হচ্ছে শর্ট মেথড, এতে উত্তর বেরাবেই বেরাবে, এবং যেটা বেরাবে সেটাই সঠিক, সঠিক উত্তরই বেরাবে। আমি বহুবার এই পদ্ধতিতে অঙ্ক করে দেখেছি, সবগুলোই সবসময় ঠিক বেরিয়েছে। আচ্ছা যাই হোক, আর তারপরে বলো আর কোনটা? স্যার 51। ঠিক। আচ্ছা আমাকে বলো যে ফিফটি ওয়ানে দেখো বলছে যে এন ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর। এন ক্যাপ যদি একটা একক ভেক্টর হয় তাহলে তার মানটা কি? তার মানটা হচ্ছে 1 কনস্ট্যান্ট যেটা। তো আমাকে বলছে এন ক্যাপ ডিএন ক্যাপ বাই ডিটি, তার মানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত হয়? 0 হয়। শূন্যের সাথে যা গুণ করবে সেটাই 0। আর স্যার ওপরে অ্যান্সারটা একটু নামান না, ওই লিখেছিলেন যেখানে। 58 আপনি সি বলেছেন, 58 তো বি বেরিয়েছে। 45 58 এই জন্যই বললাম স্যার, করতে তো বি বেরাচ্ছে। বি বেরাচ্ছে, এই বি হ্যাঁ তো বেরাচ্ছে। হচ্ছে তো। হ্যাঁ 58 সি যদি বলা থাকে তাহলে ভুল আছে, আমি 60 ডিগ্রি লিখেছেন। হবে না। 60 ডিগ্রি মানে হাফের ভ্যালু 60 ডিগ্রি, cos 60 এর ভ্যালু তো হাফ, হাফ তো আসছে না আমাদের, ওটা ভুল আছে, ওটা 45ই হবে। এই তো mod 1, এটা তো 1 √2, এটা তো 1/√2 হবে, এটা ভুল করেছে ওরা, 60 ডিগ্রি হবে না কখনো। 64। 64 ভেক্টরদের মধ্যেকার সম্পর্ক কি? দেখো 64 এ ভেক্টর সমান বলে দিয়েছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, আর বি ভেক্টর সমান আমাকে বলা আছে মাইনাস 3i ক্যাপ প্লাস 4.5j ক্যাপ। তো আমি কি করব? মধ্যেকার সম্পর্ক যদি সমান্তরাল হওয়ার জন্য আমি চেক করবো, এটা বাই করে দেবো। বাই করে দিলে আমি দেখতে পাচ্ছি কি না 2/-3 ইকুয়াল টু -3/4.5। তাহলে রেশিও কত পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে রেশিও হচ্ছে 1.5। তার মানে এইটা সমান আমি লিখতে পারি কি, আবার স্ক্রিন স্টাক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা সমান কি লিখতে পারি? -3 জায়গায় লিখতে পারি মাইনাস কমন নিলাম 1.5 গুণ করলে হচ্ছে দেখো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, তার মানে সমান লিখতে পারি -1.5 এ ভেক্টর। তাহলে বি ভেক্টর দেখতে পাচ্ছি এ ভেক্টরের কিছু একটা গুণিতক, তার মানে বি ভেক্টর আর এ ভেক্টর সমান্তরাল ভেক্টর, কিন্তু এর আগে একটা মাইনাস আছে, তার জন্য হবে সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। বের হয়েছে?
সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। ক্লিয়ার? আর 53 53 53 53 63 স্যার 66 এরটাও একই রকম ওই রকম হবে 64 এর মতো? 66 এরটা বলছে এ আর বি এর মধ্যেকার সম্পর্ক কি। 66 এ ওগুলো সব করে করে দেখতে হবে। দেখো সমরেখা ভেক্টর হতো যদি 2i কে -3j ক্যাপ আর এর পাশে আছে দেখো 6i কে +4j ক্যাপ, তাহলে একটার ভিতরে প্লাস আছে একটার ভিতরে মাইনাস আছে, তার মানে ওরা তো সমরেখা ভেক্টর নয়। সমতলীয় ভেক্টর কি করে বুঝবো? যদি হচ্ছে শূন্য ভেক্টর তো প্রথমে নয়, কারণ ওদের মড ভ্যালু 0 নয়। আর সমতলীয় হচ্ছে মানে কি একই তলে যদি থাকে, একই তলে থাকবে কি করে বুঝবো না, একই তলে থাকতে গেলে হচ্ছে কি হতে হবে না, একই তলে হবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। আচ্ছা লম্ব কি করে বুঝবো না, লম্বের জন্য আমাকে কি করতে হবে, ডট প্রোডাক্ট করতে হবে ওদের। তো ওদের ডট প্রোডাক্ট যদি 0 বেরিয়ে যায় তাহলে সেটা হচ্ছে লম্ব হবে। তো দেখো 6 দুগুণে 12 আর এ পাশে হচ্ছে 4 3 12, তাহলে এ ডট বি বেরিয়ে যাচ্ছে কত, 0 বেরিয়ে যাচ্ছে। এ ডট বি যদি আমি করি 66 এর, দেখো 0 বেরিয়ে যাচ্ছে। এ ডট বি করলে আসছে কত তোমার হচ্ছে 12 - 12 মানে 0 হয়েছে। তাহলে এ আর বি হচ্ছে পরস্পর লম্ব। সমতলীয়টা বলা যায় না, সমতলীয়ের কোনো ফর্মুলা নেই। সমতলীয় বলা যাবে যদি বি ক্রস সি এর ভ্যালু 0 বেরোয়, মানে এই সরি এ ক্রস বি এর ভ্যালু 0 বেরোয়। এ ক্রস বি এর ভ্যালু যদি 0 বেরোয় তাহলে সমতলীয় বলা যেতে পারে, কিন্তু এ ক্রস বি এর ভ্যালু 0 বেরাবে না এখানে। আর কোনটা জিজ্ঞেস করছিলে, 64 না কোনটা জিজ্ঞেস করলে, 63? একটু বলো, বুঝতে পারছি না। স্যার আমি বলিনি, আর অন্য কেউ বলছিল। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, কে বলো, আমি গলাটা বুঝতে পারছি মানে ধরে যাচ্ছে আর কি গলাটা। তাহলে চ্যাটে লিখে দাও, আমি দেখে নিচ্ছি। আর কোনটা বলো কেউ। স্যার 65টা সেটা কি করে হচ্ছে? এ বি সি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে সি ক্রস এ ক্রস বি কত হবে, এটা তো 0 হবে দেখতে পাচ্ছি। আচ্ছা 52, ঠিক আছে নিচ্ছি, একটু বলছি। আহ 65 বলছে একজন। দেখো আমাকে বলছে তিনটা ভেক্টর পরস্পরের উপর লম্ব, তার মানে এটা যদি এ ভেক্টর হয়, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা বি ভেক্টর। সি ভেক্টর যদি এটা হয় তাহলে সি আর বি এর মধ্যে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে তিনটা এক্স ওয়াই জেড বরাবর আছে। তাহলে আমি জানি এ ক্রস বি এর মধ্যে কোন, এ ক্রস বি এর গুণফল কি হবে, এটা যদি হয় তাহলে এই তলের সাথে লম্ব যেটা হবে সেটাই হচ্ছে এ ক্রস বি, তাই না? তাহলে এ ক্রস বি আর সি এর মধ্যে কোণ কত, 0 ডিগ্রি। তাহলে এ ক্রস বি এর মধ্যে যদি কোণ 0 ডিগ্রি, তাহলে আমি যদি তার যাদের যাদের কোণ 0 তাহলে কি হয়, এ ক্রস বি এর ভ্যালু কত বেরোয়, 0 বেরোয় না। তাহলে সি ভেক্টর ক্রস এ ক্রস বি এটা করলে বেরোবে কত, 0। কেন না, যদি এরকম ফর্মুলায় ভাঙি, মড অফ সি মড অফ এ ক্রস বি সমান ইন্টু সাইন 0 ডিগ্রি সমান 0 হয়ে যাবে, এই জন্য। আর আমাকে একটা কে বললো 52 বোধহয় বললো না, 52 হ্যাঁ 52 কি হবে, 52 সি ভেক্টর সমান এত বলে দিচ্ছে। আচ্ছা সি হচ্ছে সি ম্যাক্স, ম্যাক্স তখনই, বোর্ড দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। হুম 52 দেখো 52 বলছে সি সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার দেখো সি ম্যাক্স সমান বলেছে 12, সি ম্যাক্স সমান বলেছে 12, তো সি ম্যাক্স তখনই হবে যদি তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়।
তার মানে সি ম্যাক্স তখনই হবে যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়, আর সি মিন কখন হবে যদি তাদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যখন হবে তখন সি মিন হবে। সি কি করে পাচ্ছি, এটা সি ভেক্টর সমান বলা আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তো আমি কি করলাম সি স্কোয়ার বের করলাম। সি স্কোয়ার সমান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো দেখো এখান থেকে সি এর ভ্যালু যদি থিটার হচ্ছে সর্বোচ্চ ভ্যালু কত, থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি তখন cos থিটার ভ্যালু কত হয় 1, এটা হচ্ছে তার সর্বোচ্চ ভ্যালু। cos এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কত 1, আর মিনিমাম ভ্যালু কত 0। তাহলে থিটার ভ্যালু যখন 0 বসাবো তখন এটা কি হবে ম্যাক্সিমাম হয়ে যাবে, তার মানে তখন হচ্ছে কত a প্লাস বি এর হোল স্কোয়ার, সি স্কোয়ার সমান, তাহলে সি সমান কত পাচ্ছি a প্লাস বি, a প্লাস বি। এটা কখন, যখন হচ্ছে ম্যাক্সিমাম বলছে। আর মিনিমাম কখন হবে, ঠিক একই রকম ভাবে যখন কসের ভ্যালু হচ্ছে 0 হবে, তার মানে তখন হচ্ছে কি এই কসের ভ্যালু হচ্ছে যখন মাইনাস 180 ডিগ্রি হবে তখন হচ্ছে কস, সরি আমি ভুল বলছি, একটু ভুল বলা আছে, কসের মিনিমাম ভ্যালু হচ্ছে -1, 0 নয়, কস ভ্যালু হচ্ছে -1। তো -1 কখন হবে 180 বসালে। তাহলে আমি যদি এই ফর্মুলাতে কসের জায়গায় 180 বসিয়ে দিই এই ফর্মুলাতে, তাহলে সি মিন হয়ে যাবে কত না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আসে যাবে, তার মানে করলে আসবে a মাইনাস বি। তাহলে সি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে একবার a প্লাস বি, সি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে কত বেরালো a প্লাস বি, আর সি মিন এর ভ্যালু কত বেরালো a মাইনাস বি। এবার এটা তোমাকে অপশন গুলো দেখে মিলাতে হবে, এটার কোনো ডাইরেক্ট মেথড নেই। এবার দেখো অপশনে দেখো এর অপশনটা দেখো 10 আর 2, 10 আর 2 যোগ করলে 12 হচ্ছে, আর 10 আর 2 বিয়োগ করলে 8 হচ্ছে, তার মানে এরটাই হবে 52 এ। এটা অপশন দেখে তোমাকে মিলাতে হবে, এটা এমনি পারবে না, এই ক্ষেত্রে অপশন চেক করতে হয়। তো বি এর অপশনটাও হচ্ছিল দেখো 8 4 12, কিন্তু বিয়োগ করলে আর হচ্ছে না 10, এই 8 হচ্ছে না, ওই জন্য বি এর অপশনটা হবে না। ক্লিয়ার হয়েছে 52টা? স্যার 57টা একটু দেখুন না। 57। 57 তো অনেকবার করলাম একই অঙ্ক। এ ক্রস বি যদি সি ভেক্টর হয়, তার মানে আমি এক্ষুনি বললাম যে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাদের ক্রস গুণফল এই তলের সাথে লম্ব হয়, তার মানে এটাই হচ্ছে এ ক্রস বি, তার মানে ওটা হচ্ছে সি ভেক্টরের দিক, তাহলে সি ভেক্টর কার সাথে লম্ব, হ্যাঁ স্যার বুঝে গেছি, ওটাই বুঝে হচ্ছে গেছি। সি ভেক্টর, তার মানে বি এর সাথে লম্ব, এর সাথে লম্ব। আর স্যার প্যারালাল হয়ে গেলে কি করে বুঝবো? প্যারালাল বলা যাবে না এখান থেকে, এ ক্রস বি সবসময় ওই তলের সাথে লম্ব হয়। প্যারালাল কি করে বুঝবো বললে সেটা সেটা সেটার জন্য এ ক্রস বি সমান হচ্ছে 0 যদি আসে তবে সেটা প্যারালাল বলা যাবে, সেটা বলা যায়নি আর কি, এরকম অঙ্ক হয় না আর কি সাধারণত। মানে সি আর এর মধ্যে কোন 0 হলে তবেই হবে, তার মানে সি ক্রস এর ভ্যালু 0 বেরাতে হবে। আর আর আছে, আচ্ছা আমি 71 থেকে বলে যাচ্ছি উত্তর। 71 হচ্ছে এ, 72 বি, 73 সি, 74 এ, 75 সি, 76 সি, 77 বি, 78 সি, 79 এ, 80 ডি, 81 এ, 82 বি, 83 ডি, 84 এ, 85 ডি, 86 বি, 87 সি, 88 বি, 89 ডি, 90 বি, 91 এ, 92 বি, 93 বি, 94 সি, 96 95 বি, 96 এ,
97C। বলো কোনটা কি আটকেছে বলে দিচ্ছি। বাকিরা কি করনি পুরাটা? স্যার 71 এরটা বলবেন। হ্যাঁ বলো। 71। দুটি সদৃশ্য কিন্তু অসমান ভেক্টরের লব্ধির মান কখনো যা হতে পারে না। দুটি সদৃশ্য কিন্তু অসমান, মানে হচ্ছে একই ভেক্টর কিন্তু অসমান ভেক্টর, মানে কিরকম বলো, ধরো বেগ, একটা v1 একটা v2, দুটো সদৃশ্য ভেক্টর কিন্তু একজনের মান 2 একজনের মান 3। তো বলছে দুটো সদৃশ্য ভেক্টর কিন্তু অসমান ভেক্টর লব্ধির মান কখনো যা হতে পারে না। সদৃশ্য মানে একই দিকে কাজ করছে, একই দিকে হলে তখন সদৃশ্য বলছে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার তাদের মান সবসময় কি হতে পারে, একের থেকে বড় হবে। 71 কি দিয়েছে, এ দিয়েছে। 71 এ তো ও হতে পারে না, যেটা হ্যাঁ জিরো কোনোদিন হতে পারবে না। আমি শুধু হয় ধরে করছি, জিরো কোনোদিনও হতে পারবে না। যদি একই সদৃশ্য বলছে মানে কি, একটা ভেক্টর যদি এদিকে কাজ করে আরেকটা ভেক্টর ওই একই দিকে কাজ করছে, এবং সদৃশ্য মানে একই টাইপের ভেক্টর, মানে একটা যদি ত্বরণ হয় আরেকটাও ত্বরণ, একটা যদি বেগ হয় আরেকটাও বেগ, একই দিকে কাজ করছে, তাহলে তাদের লব্ধি, লব্ধি মানে কি যোগ হয়ে যাবে। তো সেই যোগফলটা কখনোই জিরো হতে পারে না। সেই ভেক্টরটার ভ্যালু একই কিছু একটা হবে। জিরো তখনই হবে যদি তারা বিপরীত দিকে কাজ করে, একজন এদিকে কাজ করে একজন অপোজিট দিকে কাজ করছে, মানে তাদের লব্ধি যদি v1 মাইনাস যদি v2 করতাম তাহলে জিরো হওয়ার সম্ভাবনা কোথাও না কোথাও আছে। একই দিকে যখন কাজ করে যাচ্ছে সদৃশ্য, একই দিকে কাজ করছে, তখন সেক্ষেত্রে তাদের ভ্যালু কখনোই জিরো হওয়া সম্ভব না। এবং তাছাড়া জিরো কোনোকালেই সম্ভব নয় যদি বিপরীত দিকেও হতো, যেহেতু মানটা অসমান। যদি দুজনের মান সমান হতো তাহলে জিরো হতো, তাই না? যদি দুজনের মান সমান হতো তাহলে v1 মাইনাস v2 করলে জিরো পাওয়া যেত কোথাও না কোথাও, কিন্তু যেহেতু মানটা অসমান তাহলে এটা কোনো কালেই জিরো হবে না, কোনো অ্যাঙ্গেল থেকে জিরো হবে না। আর আর বলো রে, আর কি করা হয়নি? স্যার 90, আচ্ছা করেছি। স্যার 90। যদি না করা থাকে তাহলে বলো। আচ্ছা 90 মানে হচ্ছে কোথায়, 4 কিমি পূর্ব 3 কিমি উত্তর গেলে এরোপ্লেনটির লব্ধি সরণ কত? এটা অতিভুজটা বার করতে হবে তো, ওই যে লম্ব স্কয়ার ভূমি অতিভুজটা স্কয়ার বার করে। করতে হবে। হ্যাঁ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, সেটা বার করতে হবে। 76। আচ্ছা দেখে দিচ্ছি, 76 আর 90 বললো। 76 লিখে রাখছি। 90 বলছে দেখো কোথায় গেল, এরোপ্লেন 4 কিমি পূর্বে, 4 কিমি পূর্বে মানে ইস্ট, এদিকে 4 কিমি গেছে ইস্টে, তারপরে বলেছে পরে 3 কিমি উত্তরে গেল, মানে এদিকে 3 কিমি গেছে উত্তরে নর্থে। তাহলে আমাকে কি বার করতে বলছে, সরণ কত? সরণ সবসময় কি হয়, ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট যোগ করতে হয়। ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট যুক্ত সরলরেখাকেই বলছে সরণ। তাহলে এটা কত হবে, এটা 5 কিমি হবে। ব্যাস হয়ে গেল। আচ্ছা 76 কি বলেছে, 76 এ ভেক্টর এত হয়, তবে এ ভেক্টরের 10 গুণ ভেক্টরটি হলো কত? এ ভেক্টর যেটা বলেছে তার সাথে 10 গুণ করে দেবো, এ ভেক্টর যেটা বলেছে তার সাথে 10 গুণ করে দিলেই হবে, আর কিছু না। তার মানে কত হয়ে যাবে, 40 i ক্যাপ প্লাস 30 j ক্যাপ, 4 i ক্যাপ প্লাস 30 j ক্যাপ, 3 j ক্যাপ। তাহলে হয়ে গেল কত, 40 i ক্যাপ প্লাস 30 j ক্যাপ। এটা তো আরো সোজা। আর স্যার, হ্যাঁ, স্যার ঐচ্ছিক অভিমুখ মানে কি? কোথায় পেয়েছো বলো টার্মটা? ওই 78 ওই একক ভেক্টর হলো এমন একটি ভেক্টর যার একক মান কিন্তু ঐচ্ছিক অভিমুখ।
একক ভেক্টর হলো এমন একটি ভেক্টর যার মান একক, একক মান কিন্তু ঐচ্ছিক অভিমুখ, ঐচ্ছিক অভিমুখ, একক মান কিন্তু ঐচ্ছিক অভিমুখ। ঐচ্ছিক অভিমুখ বলতে এখানে বলছে মানে একক ভেক্টর আমরা শুধুমাত্র দিক নির্ণয়ের জন্য ব্যবহার করি। একক ভেক্টর না তো কোনো আছে একক, আর না আছে কোনো তার মাত্রা। এককহীন এবং মাত্রাহীন ভেক্টর রাশিকেই বলছে একক ভেক্টর, তাই তো? তো একক ভেক্টরকে আমরা মেনলি ব্যবহার করি দিক নির্ণয়ের জন্য। তো তাহলে এই যে দেখবে কোশ্চেন গুলো বলা থাকে এ ভেক্টরের দিকে একক ভেক্টর নির্ণয় করো, তার মানে কি এ ভেক্টর যেদিকে কাজ করছে সেই বরাবর একক ভেক্টরটা কত, মানে সেই বরাবর দিকটা কত। তো দিক বোঝাতে ওই জন্য এখানে ঐচ্ছিক ভেক্টর বলছে আর কি। কি বলবো, বাংলা ভাষা তো বড় মুশকিল, ইংলিশ টার্মটা পেলে তাও একটু বলা যেত হয়তো। মানে এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে বলছি না, এমনি শুধু একটু মনে রাখো যে একক ভেক্টর হচ্ছে শুধুমাত্র দিক নির্ণয় করতে বোঝানো হয়, মানে দিকের ক্ষেত্রে ব্যবহার করা। যেমন ধরো আমি কথা মানে এরপরে দেখবে যখন আমি চুম্বক পড়াবো বা তড়িৎ পড়াবো, দেখবে আমাকে বের করতে বলবে যে এই পয়েন্টে প্রাবল্য কত, ই কত। তো যে কোনো ভেক্টরকে ই একটা ভেক্টর, এই বরাবর ধরো ই ভেক্টর কাজ করছে, তড়িৎ প্রাবল্য কাজ করছে, তো যে কোনো ভেক্টরকে আমি এরকম ভাবে লিখতে পারি ই ই ক্যাপ। এটা কিভাবে লিখছি না, যে কোনো ক্যাপ সমানই হয়তো ই ভেক্টর বাই মড অফ ই, তাই না? তো সেখান থেকে আমি লিখতে পারি এইভাবে। তো এই যে দিক হিসাবে দেখো এটা কাজ করছে, আর এটা হচ্ছে তার মান। তাহলে ভেক্টর রাশি, তার মান আর তার দিক গুণ করে দিলেই হচ্ছে ভেক্টর রাশিটা পাওয়া যাচ্ছে। তো সেই দিকটা বোঝাতে একক ভেক্টর ব্যবহার করা হয়। এবারে সেটা এখানে হয়তো বা ওইভাবে লিখেছে আর কি, যে ঐচ্ছিক অভিমুখ, মানে নির্দিষ্ট অভিমুখ হয়তো। আমারও ঠিক মানেটা উদ্ধার হচ্ছে না, বাংলা ভাষাটা ঠিক মানে কেমন লাগছে একটা, আমিও জানি না ঠিক এই ঐচ্ছিক অভিমুখ মানে কি। মানে অভিমুখ মানে দিক বুঝতে পারছি, কিন্তু ঐচ্ছিক মানেটা আমার ঠিক মাথায় ঢুকছে না আমারও। আর 92 আর 97টা বলবেন। 92, 97, 92 3:5 অনুপাতে দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে 35 ডিগ্রি লব্ধি দেয়, এর মান কত? 92 3:5, তাহলে একটা ভেক্টর ধরে নাও 3x আর একটা ভেক্টর ধরে নাও 5x। তো বলেছে তাদের মধ্যে কোণ কত, 60 ডিগ্রি। আর কি বলেছে, লব্ধি হচ্ছে 35 নিউটন। তাহলে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, বি ভেক্টর মান বলে দেওয়া আছে, তাহলে তাদের লব্ধি। তো লব্ধির ফর্মুলা কি, সি ভেক্টর সমান যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়, তাহলে সি স্কয়ার সমান আমরা কি লিখি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। তো এ স্কয়ারের ভ্যালু কত, 3x মানে 9x স্কয়ার, বি এর ভ্যালু কত 5x মানে 25x স্কয়ার, 3x 5x মানে 15x স্কয়ার, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু মানে কত, হাফ। আর সি এর ভ্যালু কত বলে দিচ্ছে আমাকে, দেখো সি এর ভ্যালু বলা আছে 35 নিউটন, তার মানে এটা হচ্ছে 35 এর স্কয়ার। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 2 2 কাটলো, তাহলে হয়ে যাচ্ছে কত, 25 নয় হচ্ছে 34, 34 আর এর পাশে 15 যোগ করলে হয়ে যাচ্ছে 49। তাহলে 49x স্কয়ার সমান 35 এর স্কয়ার, তাহলে স্কয়ার উঠালে হয়ে যাচ্ছে 35 ইকুয়াল টু 7x স্কয়ার। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 7x, তাহলে এখান থেকে আমি x দেখতে পাচ্ছি 5, তার মানে এই ভেক্টরটা হচ্ছে 15 আর এই ভেক্টরটা হচ্ছে 25। এটা হয়ে গেল 92। আর কোনটা বলে 97 হ্যাঁ, হলো, 97 97 কি বলছে, 3p 2p ভেক্টরের লব্ধি r। যদি প্রথম ভেক্টরটি দ্বিগুণ করা হয় তবে লব্ধি দ্বিগুণ হয়। আচ্ছা, তাহলে 3p প্লাস 2p সমান হচ্ছে r বলে দেওয়া আছে ভেক্টরিক্যালি, ঠিক আছে। এবার বলছে যে যদি প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করা হয়, তার মানে 6p প্লাস, আচ্ছা দাঁড়া আমি ভুল করছি,
এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে আমাকে আর ভেক্টর বলে দিয়েছে, যেখানে এর মান হচ্ছে 3p আর বি এর মান হচ্ছে 2p। চলো তাহলে এরপর কি বলেছে, এরপর বলছে যদি প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করা হয়, তাহলে এখন হচ্ছে নেক্সট বলছে যে 2a ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু লব্ধিও দ্বিগুণ হয় মানে 2r ভেক্টর। তো আমাকে কি বলছে ভেক্টরদের মধ্যে কোণ কত। আচ্ছা তাহলে কি করে বার করবো, তাই তো ভেক্টরদের মধ্যে কোণ কত। 3p স্কয়ার প্লাস 2p স্কয়ার এইভাবে ইনটু 2 ইনটু 3p 3p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইকুয়াল টু প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p cos ইকুয়াল টু cos থিটা সমান r স্কয়ার। এটা হ্যাঁ, আর আরেকটা ইকুয়েশন বসে দিচ্ছি তাহলে 6p এর হোল স্কয়ার প্লাস 2p এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 6p 2p cos থিটা। থিটাই বসবে, কেন বলো তো cos থিটা বসবে, তার কারণ হচ্ছে ভেক্টরটাকে আমি যদি গুণ করি তার দিক চেঞ্জ হয়নি, থিটাটা তো তাদের মধ্যে অ্যাঙ্গেল, ভেক্টরটাকে যদি আমি গুণ করে দিই মানে দ্বিগুণ করি, মানে এটা ধরো এ ভেক্টর ছিল তাকে যদি আমি 2a করি তার মানে তার মানটা শুধু চেঞ্জ হবে, কিন্তু দুটো ভেক্টরের মধ্যে এখানেও যে অ্যাঙ্গেল থাকে তখনও তাই অ্যাঙ্গেল থাকবে, তাই থিটাটা থিটাই থেকে যাবে, এটা হয়ে যাবে 2r এর হোল স্কয়ার। তো এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আশা করি হয়ে যাওয়ার কথা, সেখান থেকে cos থিটা বের করতে আর কিছু না। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এরকম অঙ্ক দিয়ে 97 অঙ্ক এত জটিল ক্যালকুলেশন করতে পারে স্যার কি আর বিয়োগ কিছু করে না? দিতে হবে 2 বিযুক্ত 1 করে দিলে হয়ে যাবে। আগে 2টাকে 4 মানে 2 এর ইকুয়েশনে 4 দিয়ে ভাগ করে তারপরে বিয়োগ করলেই হয়ে যাবে, সমান করলে। হ্যাঁ হ্যাঁ মানে এটা সলিউশন করলে চলে আসবে, তাই তো সলিউশন করে দেখবে। আচ্ছা নাহলে আমি একবার করে দেখছি, তাহলে হচ্ছে কত 9p স্কয়ার আর এটা হচ্ছে 4p স্কয়ার মানে 13p স্কয়ার প্লাস 3 2 6 6 2 12 12p স্কয়ার cos থিটা ইকুয়াল টু r স্কয়ার বাই, আমি ভাগ করে দিচ্ছি একবারে, 6 6 36 আর 40, তাহলে 40p স্কয়ার প্লাস 6 2 12 2 24 24p স্কয়ার cos থিটা বাই 4r স্কয়ার। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আর স্কয়ার কাটলো, পি স্কয়ার কমন নিলে কেটে পালিয়ে যাবে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 13 4 52 প্লাস 12 4 48 cos থিটা ইকুয়াল টু 40 প্লাস 24 cos থিটা। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 24 cos থিটা ইকুয়াল টু -12 और cos থিটা ইকুয়াল টু হাফ -হাফ, তো -হাফ কত হয় cos 120 ডিগ্রি ভ্যালুতে, তাহলে থিটা সমান 120 ডিগ্রি। আর স্যার 91টা একটু বলুন। স্যার একটু 67টা বলুন না। 91 আর এটা কত বললে 67। 67। আচ্ছা 91টা আগে বলে দিচ্ছি, 91 কি আছে লব্ধির মান কত হবে, সমরেখীয় ভেক্টর মানে এদের মধ্যে কোণ কত 0 ডিগ্রি, তাহলে একটা হচ্ছে যদি a প্লাস বি হয় এটাকে ভাবো না পি ভেক্টর, আর কিউ ভেক্টর সমানটা ধরে নাও a মাইনাস বি ভেক্টর, তাহলে ওদের লব্ধির মান বলেছে, তো লব্ধির মান কত হবে, যেহেতু সমরেখীয় তার মানে ওদের থিটা আছে 0 ডিগ্রি, তো সি স্কয়ার সমান কি হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস মানে এখানে হচ্ছে p স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos থিটা মানে cos 0 ডিগ্রি, তাহলে এখানে আমি লিখতে পাচ্ছি p প্লাস কিউ এর হোল স্কয়ার, সি স্কয়ার সমান c সমান p প্লাস কিউ, তার মানে
ঠিক করলাম তো? হ্যাঁ, এবার মান বসি দাও। তাহলে মান বসালে হচ্ছে কত হচ্ছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে হয়ে যাচ্ছে কত, 2a ভেক্টর। তাহলে 2a হবে। সিটা কত বলছে, সি এর অ্যান্সার এই কতটা বলছে, 91। 91 এর অ্যান্সার কত হ্যাঁ ছিল? স্যার 2a আছে, a। 2a। 2a শুধু এগুলো ভেক্টর চিহ্ন বসবে না আর কি, শুধু মানটা বসবে। অথবা তুমি এইভাবে করতে পারো, আমাকে যেহেতু মধ্যবর্তী কোণ 0, তাহলে লব্ধি হবে ডাইরেক্ট p প্লাস q, এটাও করে দিতে পারো। তাহলে a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস a ভেক্টর মাইনাস b ভেক্টর, তাহলেও আসছে 2a ভেক্টর। যেহেতু আমার লব্ধিটা সমরেখীয় বলেছে, তাই মধ্যবর্তী কোণ 0 ধরে নিতে পারি। 0 ধরলে আমি একবার ডাইরেক্ট যোগ করতে পারি তাকে। আচ্ছা, আর 67 কোথায়? 67, হ্যাঁ, কখন দুটি সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটি ভেক্টরের √2 গুণ হয়, ওটা পরস্পর লম্ব হলে। দুটি সমান ভেক্টর, তার মানে এপাশেও যা ভেক্টর হবে এপাশেও যদি তাই ভেক্টর হয়, তাদের লব্ধি কত হবে? লব্ধি হবে না √2p, লম্ব হলেই হয় এটা। এটা যদি এ ভেক্টর হয় তাহলে লব্ধি কত হবে, √2a ভেক্টর। আর আর নেই তো? আর থাকলে বলো। এর পরের দিন আমি স্থিতিগতি পড়াবো, তারপর সেট 2 ধরবো। একটু পড়াবো আগে, নাহলে স্লো হয়ে যাবে সিলেবাসটা। এর পরের দিন আমি স্থিতিগতি আগে পড়াবো, তারপরে সেট 2 ধরবো। তাতে যদি শুধু অ্যান্সার বলতে হয়, মানে শুধু অ্যান্সারটা আলোচনা হয়, তাই বলবো। কারণ আমি আগে একটু স্যার পড়াবো। আপনি যদি অ্যান্সারটা একটু আগে দিয়ে দেন তাহলে কি সমস্যা আছে? হোয়াটসঅ্যাপে যদি দিয়ে দেন। এমসিকিউ উত্তরগুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তার সলিউশনটা নেই করা বইয়ে। এই সলিউশনগুলো আমি নিজেই করি। সলিউশনটা দিতে বলিনি, মানে আপনি ওই অ্যান্সারটাই দিয়ে রাখলেই মানে আমি ওটাই বলছিলাম। ঠিক আছে, মানে সেই দিন সকালে দিলেও হবে। আচ্ছা ঠিক আছে, অ্যান্সারটা আমি দিয়ে দেবো আগে। আমার খেয়াল ছিল নি, প্রথম প্রথম তো তাই করতাম, আগে অ্যান্সার দিয়ে দিতাম, আমার খেয়াল ছিল নি। আমি ঠিক আছে, পরের দিন আমার মনে করাবে, একটু একটু আগে তো মেসেজ করে দিলে না, করে দিলে একটু সুবিধা হয়, মনে থাকেনি সবসময়, তাহলে পাঠিয়ে দেবো। আচ্ছা, আর কিছু জিজ্ঞাসা আছে কিনা বলো, কোনো জায়গা, কোনো দাগ? পরের দিন আগে স্থিতিগতি পড়াবো, তারপরে সেট 2 আলোচনা করব। আর আজকে চেষ্টা করছি রাত্রিবেলায় হচ্ছে এটা পাঠিয়ে দেওয়ার, বোর্ড তত্ত্ব, ওটা হাফ হয়ে গেছে, বাকি হাফ এখনো রেডি করতে পারিনি। ওই বোর্ড তত্ত্ব এক্স রে যেটা বলছিলাম, ওটা প্রায় 4 পেজ, 4 পেজ নয়, তোমাদের মনে হয় 8 পেজ হবে। 8 পেজ পিডিএফ ফাইল যাবে আর কি, মানে প্রায় 140টার উপরে অঙ্ক আছে। তো ওটা তোমরা আস্তে আস্তে করে করবে, তাড়াহুড়া করার দরকার নেই, হয়ে গেলে বলবে। আর ভেক্টরটা মোটামুটি প্রায় সবার শেষ হয়ে গেল, তোমাদের ব্যাচটাই শুধু না, এখনো আরেকটা ব্যাচ বাকি আছে, তাদের আলোচনা হয়ে গেলে মোটামুটি তোমাদের আলোচনা হয়ে গেছে, মানে ভেক্টর এবারে পরীক্ষা নেবো। এই সপ্তাহ না নিলেও পরের সপ্তাহে পরীক্ষা নেবো ভেক্টর। পরের সপ্তাহে ধরো শনিবার দিন পরীক্ষা নিতে পারি, বা খুব বড় যে হলে মঙ্গলবার পরের সপ্তাহে, বা তার পরের দিন আর কি, মানে আর একটা ডেট পরে পরীক্ষা নেবো ভেক্টরের। ভেক্টরটা এখন পরীক্ষা নিয়ে নেবো, নাহলে ভেক্টর আবার ভুলে যাবে এগিয়ে গেলে। মোটামুটি ধরে রাখো পরের শনিবার ভেক্টর হতে পারে, বা তার পরের যে মঙ্গলবারটা পাবো সেই মঙ্গলবারটা পরীক্ষা হতে পারে ভেক্টর। আচ্ছা, আর কোনো জায়গা আছে নাকি বলো, 70 থেকে 90 এর মধ্যে কোনো কোশ্চেন? স্যার 93 এটা তো করে দিলাম এক্ষুনি, না 93। আচ্ছা 93 হচ্ছে এটা তো সোজা আগো, একদম সোজাটা এক্ষুনি বললাম যে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এ ক্রস বি বলেছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এদিকটা হবে এ ক্রস বি। তাহলে ঠিক একই রকম ভাবে যদি বি ক্রস এ বলে, তাহলে কি হচ্ছে, বি ক্রস এ মানে ক্লকওয়াইজ, তার মানে এদিকে হবে এ ক্রস বি ক্রস এ। বা না জানলেও আমরা চলে, এ ক্রস বি সমান আমি কি জানি, মাইনাস বি ক্রস এ। তো এ ক্রস বি সমান বলেছে সি ভেক্টর,
আর মাইনাস ডি ভেক্টর, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি, তাই না? একটা ভেক্টরিক্যালি দেখালাম, একটা জ্যামিতিক ভাবে দেখালাম, একটা ভেক্টরিক্যালি দেখালাম। একটা উপর দিকে কাজ করছে, একটা নিচের দিকে, অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। উপরে সি ভেক্টর, নিচে ডি ভেক্টর। আর স্যার ওই স্কেলার আর ভেক্টর রাশিগুলো যে আছে না, ওগুলো কোথাও একটা থাকলে ছবি তুলে পাঠাবেন তো, অনেকগুলো ভুলে যাই কোনটা স্কেলার না ভেক্টর বুঝতে পারি। ওটা মুখস্থ করার দরকার নেই, মুখস্থ যত করবে তত ভুলবে। না মুখস্থ নয়, ওটা- মানে একবার দেখে রাখলে জিনিসটা। ওরকম কোনো ছক নেই, কোনটা স্কেলার কোনটা ভেক্টর, কোনো ছক নেই। পড়তে পড়তে অটোমেটিক ওগুলো মনে পড়ে যাবে, মনে থেকেও যাবে। এখন প্রথমটা তো একটু সমস্যা হচ্ছে, পরে যখন পুরো ফিজিক্সটা পড়া হয়ে যাবে তখন দেখবে এমনি নিজেই বুঝতে পারবে যে এটা ভেক্টর, এটা স্কেলার। এমনি আলাদা করে কোথাও ছকও নেই যে এটা স্কেলারের ছক, এটা ভেক্টরের ছক, এরকম নেই সাধারণত। আমি যতদূর জানি নেই, মনে হয় কোথাও কোনো বই আমি পাইনি, হয় না এরকম। ওটা পড়তে পড়তে অটোমেটিক মানে আইডিয়া তৈরি হয়ে যায়, একটা ধারণা তৈরি হয়ে যায়, এগুলো স্কেলার এগুলো ভেক্টর। আর আর কোনো দাগ আছে কিনা বলো? নেই তো? স্যার এখন স্থানাঙ্ক, সফটওয়্যারটা স্মুথ চলছে, এতক্ষণ প্রবলেম করছিল, এখন যখন শেষের মুখে তখন সফটওয়্যার স্মুথ চলছে। বলো কি বলছো? স্যার বলছি যে স্থানাঙ্ক ভেক্টর হুম, ওটা হচ্ছে যে মানে ওর অভিমুখটা হচ্ছে যে মানে মূলবিন্দু অভিমুখী হবে না কেন? কারণ স্থানাঙ্ক ভেক্টর মানে হচ্ছে আমরা পজিশন নির্ণয় করছি। যেমন ধরো এই যে স্থানাঙ্ক ভেক্টর মানে আমরা পজিশন নির্ণয়, ধরো 2,3, এর পজিশন নির্ণয় করার জন্য আমরা কি করি? এই বরাবর এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, দিয়ে এইটা বলি পজিশন। আমি টানছি অরিজিন থেকে ওই পয়েন্টের দিকে, তাহলে সেটা অরিজিন অভিমুখী হবে কি করে? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ভেক্টরের ডিরেকশন, তাহলে ভেক্টর ঠিক আছে। ডিরেকশনটা অরিজিন থেকে পয়েন্টের দিকে। আর বলো, আমি আছি 10টা পর্যন্ত আছি এখনো, মানে যদি থাকে, যদি তোমাদের জিজ্ঞাসা থাকে, কারণ অনেকটা প্রথমে অনেকটা ডিস্টার্ব হয়েছে পড়ানোয়, সেটা আমারই ফল্ট, আমার সফটওয়্যারে প্রবলেম হচ্ছে, তোমাদের তো কোনো দোষ নেই। মানে আমি 10টা পর্যন্ত আছি, যদি তোমাদের জিজ্ঞাসার কিছু থাকে বলো, আমি বলে যাচ্ছি পরপর, তাড়াহুড়ার কিছু নেই। আর যদি বলো যে না আমাদের কিছু নেই আর জিজ্ঞাসা, তাহলে লেফট হয়ে যাবো আর কি। আর আছে বলো জিজ্ঞাসার কিছু, যদি না থাকে তাহলে লেফট হয়ে যাবে আর কি। নেই তো? না স্যার। আচ্ছা, এর পরের দিন স্থিতিগতি পড়াবো। স্থিতিগতিটা হচ্ছে তোমাদের একটা জিনিস ভালো দিক, সেটা হচ্ছে কি, তোমাদের সিলেবাসটা তোমরা যদি পেয়ে থাকো, সিলেবাসটা দিতে বলেছিল কি একজন গ্রুপে, আচ্ছা দিয়ে দেবো, মনে করে রাখো তো একটু, যদি না দিই আজকে পাঠিয়ে দেবো একটু পরে। সিলেবাসটা যদি লক্ষ্য করো দেখবে, সিলেবাসে ওই এইচএস এর বইয়ে দেখবে ভেক্টরের চ্যাপ্টারের সাথে আছে প্রাস, তারপর আপেক্ষিক বেগ, নৌকা, নৌকা নদীর অঙ্ক আছে, বৃষ্টির অঙ্ক আছে। এই সমস্ত জিনিসগুলো সিলেবাসে নেই তোমাদের, তো তোমাদের এটা একটা ভালো, সিলেবাসটা অনেকটা কমিয়ে দিয়েছে এখানে। তোমাদের আছে শুধুমাত্র ভেক্টরের যেটুকু পড়ালাম এইটুকুই আছে ভেক্টর। আর এই যে দুয়ারি মজুমদার মাইতিতে দেখবে ভেক্টরের আগে একটা চ্যাপ্টার আছে একমাত্রিক গতি বলে, ওই চ্যাপ্টারটা পুরোটাই আছে আমাদের সিলেবাসে। তো পরের দিন ওই চ্যাপ্টারটা থেকে আলোচনা করা শুরু করবো, মানে ওই চ্যাপ্টারটাই আলোচনা করব, যতটা হয় করব। তারপরে যদি সময় থাকে অন্তত চেষ্টা করবো সেট 2টা 9টার পর আলোচনা করার চেষ্টা করে রাখো, সেট 2টা কমপ্লিট করে রাখার ভেক্টরের, কারণ পরীক্ষা নেব তো ওটা বেশি সময় দেব না এটা। আর আর সেট 2তে অঙ্কও কম আছে, বেশিরভাগ প্রবলেম বেসড অঙ্ক, ওগুলো তোমরা পারবে। আজকে যা ছিল কনসেপ্ট তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, আশা করি তোমাদের সেট 2তে কোনো অঙ্ক আটকাবে না, যদি আটকায় তার জন্য তো আমি আছি। ঠিক আছে, এই অবধি, লেফট হয়ে যাও।